আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই সনদ নিয়ে সম্ভাবনার সাথে অনিশ্চয়তাও রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের মতে সনদটি অসম্পূর্ণ এবং বাস্তবায়নের পরিকল্পনা দৃশ্যমান নয়। এছাড়াও সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন না তোলার অঙ্গীকারনামা নিয়েও রয়েছে বিভ্রান্তি। আর রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জুলাই সনদ বাস্তবায়ন নির্ভর করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একে একে গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন। দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৩২টি রাজনৈতিক দল ও জোটের ঐকমত্যের ভিত্তিতে ভিন্ন মতের তথ্যসহ ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। দীর্ঘ ৮ মাসের আলোচনার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। বিএনপি, জামায়াত সহ দেশের ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের মতে জুলাই সনদের সম্ভাবনাও যেমন রয়েছে তেমনি রয়েছে অনিশ্চয়তা। এটি যদি পরিষ্কার করা হতো মানুষের কাছে যে এই যে মানে কোনো প্রশ্ন তুলতে পারবে না, এটা আসলে যারা রাজনৈতিক দল যারা এই চুক্তিতে স্বাক্ষর করবেন তাদের জন্য এটা করা হয়েছে। এটি অন্য সাধারণ মানুষ বা সাধারণ নাগরিকের জন্য এটি বাধ্যতামূলক করা হয়নি। মানে রাজনৈতিক সমঝোতার কথা যদি চিন্তা করেন তাহলে এটি ঠিক আছে। সনদের কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলেও মনে করেন তিনি। একটি সনদ একটি প্রেক্ষাপট দিয়ে আমরা শুরু করব, তারপর এই যে ধারাগুলো আছে এগুলোকে আমরা স্পষ্ট করব, তারপরে এই ধারাগুলো কিভাবে কত সময়ের মধ্যে বাস্তবায়ন করব সেটিও এখানে উল্লেখ থাকতে হবে। কারণ এই পুরো জিনিসটি যদি না থাকে তাহলে এটি পূর্ণাঙ্গ প্যাকেজ হলো না। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতির সামনে এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে রাজনৈতিক দলগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান মনে করেন রাজনৈতিক দলগুলোর ছাড় দেওয়ার মানসিকতার উপর নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার। কিছু বিষয় নিয়ে কারো কারো আপত্তি আছে। রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্ন, দলীয় প্রধানমন্ত্রীর এক ব্যক্তি হবে কিনা, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, এইগুলো কিছু বিষয়ের মধ্যে মতানৈক্য আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সদিচ্ছা যদি থাকে তাহলে সেই সদিচ্ছার মধ্য দিয়ে এটি মিনিমাইজ করা সম্ভব। অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা ধারণ করলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করবে বলেও মনে করেন সিদ্দিকুর রহমান খান। আবার এই গণ অভ্যুত্থান বলেন বিপ্লবের মুখোমুখি তাদের না হতে হয়। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর হওয়াকে নতুন ভাবনা, কৌশল ও লক্ষ্য ঠিক করার সুযোগ হিসেবে দেখছেন সরকারের দুই উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও CR আবরার। তাঁরা বলেন, জাতি হিসেবে দ্বিতীয় যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় বড় ধরনের উপাদান হিসেবে থাকবে জুলাই জাতীয় সনদ। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দলগুলোর প্রতি কমিশনের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের অভিযাত্রা শুরু হয়েছে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা একে নতুন জন্মের শুরু হিসেবে আখ্যা দিয়েছেন। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জুলাই জাতীয় সনদকে একটি হলমার্ক হিসেবে আখ্যা দিয়ে বলেন, এর মাধ্যমে নতুন লক্ষ্য ঠিক করার সুযোগ এসেছে। শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, এই অর্জন অনেক বড়। এই সনদটা একটা হলমার্ক, অর্থাৎ একটি মাইল ফলক। এই সনদের ঘোষণার মধ্যে দিয়ে নতুন ভাবনা, এর মধ্যে দিয়ে নতুন ভাবনার মধ্যে দিয়ে নতুন কৌশল এবং নতুন টার্গেট, নতুন লক্ষ্য স্থির করার একটা সুযোগ হলো। নানা জনের নানা মত, নানা পথ ছিল, সেখান থেকে এই ধরনের একটা চার্টারে সনদে স্বাক্ষর করা একটা বিশাল একটা অর্জন। তারা বলেন, এই শুরু দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয় যে যাত্রা, সে যাত্রায় বড় ধরনের উপাদান হিসেবে থাকবে জুলাই জাতীয় সনদ। যা পচে গেছে সেগুলোর থেকে বের হয়ে এসে দেশটাকে নতুন করে গড়ার একটা স্বপ্ন মানুষের চোখে দেখানো হলো এবং আমরা আশা করি যে এই শুরুটা আমাদেরকে সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই দ্বিতীয় যে যাত্রা জাতি হিসেবে, সেই যাত্রার ক্ষেত্রে একটা বড় রকমের একটা উপাদান হিসেবে এটা থাকবে এবং এই দিনটা আমরা প্রতি বছর খুব আনন্দের সাথে আমরা সেলিব্রেট করতে পারবো। স্বাক্ষরের মধ্য দিয়ে দ্বিতীয় যে যাত্রা শুরু হয়েছে, বাস্তবায়নের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলেও মন্তব্য করেন তারা। খান আলামিন, RTV, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার রাত 11:30টায় খালেদা জিয়া বাসায় ফিরলে তার বাসভবন ফিরোজার সামনে এমনটি জানান ডাক্তার জাহিদ হোসেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে বুধবার রাতে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে 28 আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে গিয়েছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল পর্যন্ত 12 ঘণ্টায় ইলিশ ধরার অভিযোগে মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আরও 6 জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বোরহানুদ্দিনে আটক 5 জনের মধ্যে 4 জনকে কারাদণ্ড ও চরফেশন উপজেলায় 1 জনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, জেলায় এ নিয়ে গেল 14 দিনে 110 মামলায় 95 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক 16 জন অপ্রাপ্ত বয়স হয় তাদের মুচলেখা দিয়ে অভিভাবকের হাতে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে 12 ঘণ্টার অভিযানে 45,000 মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 2টি ট্রলার ও 2টি নৌকা। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, প্রশাসনের কঠোর অবস্থানের পরেও কেন জেলেরা নদীতে নামা থেকে বিরত থাকছেন না এবং সরকারি যে সহযোগিতাগুলো তাদের পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছেন কিনা? তানি, আপনি যেটা বলেছেন এটি একটি বিশেষ কারণ যে জেলেরা তারপরও কেন নদীতে নামছে। কারণ এই 22 দিনের মা ইলিশের যে ডিম ছাড়া এবং প্রজনন মৌসুম, এটি মানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলই হচ্ছে ভোলার মেঘনা সাবসপুর চ্যানেল, যেটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা সেটিও বলা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি ডিম ছাড়ে এই এলাকাতে। তো আমরা গতকালও দেখেছি যে ইলিশা এলাকাতে দেখেছি যে কিছু জেলে মাছ ধরতেছে। আমি গতকাল বিকালবেলা ওই এলাকায় ছিলাম, সেখানে দেখেছি। আজকে আমি এখানে তুলাতুলির যে ইলিশ বাড়ি যে এক এলাকায় সেখানে অবস্থান করছি। তো জেলেদের আসলে যে প্রাপ্তিটা, জেলেদেরকে যে 25 কেজি করে যে চাল দেওয়ার কথা, এই চালটা কিন্তু জেলেরা সঠিকভাবেও পায় না। অনেক জায়গায় জেলের অভিযোগ রয়েছে তারা 18-19 কেজির বেশি চাল পাচ্ছে না। আবার জেলে নন এমন ব্যক্তিরও চাল নিয়ে যায়, এরকম একটি অভিযোগও রয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে ভোলা 1,43,438 জেলের জন্য এবার বরাদ্দ এসেছে 3,585.95 মেট্রিক টন চাল কিন্তু এবার বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো জেলে বাদ থাকার কথা না এই বরাদ্দ থেকে, কিন্তু তারপরও জেলেরা চাল পাচ্ছে না। যদি আমার পাশে কিন্তু আছেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ মামুন, তাকে যদি বলি যে কেন জেলেরা এখনো নামছে, আমাকে যদি একটু বলেন তো। ধন্যবাদ। কিন্তু জেলেদের সাথে আমরা আলোচনা করে দেখলাম যে জেলেরা বলতেছে যে আমরা সঠিকভাবে চাউল পাচ্ছি না, আমরা কি খাবো, এই কারণে আমরা নদীতে যাচ্ছি। আমার মনে এই যে জেলের, উনি বলছেন যে জেলেরা সঠিকভাবে কিন্তু চালের বন্টন হয় না বিধায় যে কিছু কিছু জেলে বঞ্চিত হয়েছে এবং তারা কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করছে এবং অসাধু এই মা ইলিশ ধরে সেগুলো কিন্তু পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ারও একটি চক্রান্ত কিন্তু এখানে হচ্ছে। মাঝ নদী থেকেই সেগুলো ট্রলার ভর্তি করে সেগুলো নিয়ে যায়, এরকম একটি অভিযোগও আমাদের কাছে আছে। আর তা নিয়ে আপনাকে আরেকটি কথা বলে রাখছি যে এখনো এবার কিন্তু যে হারে বড় আকারের ইলিশ এসে ডিম ছাড়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত তেমন আসেনি। ছোট আকারের ইলিশ কিন্তু ডিম ছাড়ছে। মানে এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মাইলিশ রক্ষায় নদী ও সাগরে 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যে অভাব অনটনের দিন কাটছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের সঙ্গে জড়িত জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের। ঋণের বোঝা আর সরকারি সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ জেলেরা। এ সময় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন জেলেরা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
ইলিশের প্রজনন মৌসুমে বরগুনার বিভিন্ন নদী আর সাগর মোহনায় মাছ শিকারে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নেমে এসেছে শুনশান নীরবতা। কর্মহীন হয়ে বিপাকে পড়েছে আড়তদার, ব্যবসায়ী আর কয়েক হাজার জেলে। জেলার 48,000 নিবন্ধিত জেলের মধ্যে 37,995 জনকে 25 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা পাননি জেলেরা। ঋণের চাপসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে হতাশায় দিন কাটছে তাদের। যারা জেলে আছি, মাছের ব্যবসায়িক আছি, এরা সবাই একটু ভালো থাকতো, কিন্তু এই মাছ না থাকার কারণে এখন বর্তমানে আমরা সবাই অভাবটানে এভাবে আমরা কয়দিন বসে থাকবো, কিভাবে করব, প্রত্যেকটা মানুষ এখন আমরা দিনে জর্জরিত হয়ে যাচ্ছি। অবরোধে মাছ নাই বিদায় আমাদেরও বেচা কিনা নাই, কারো সবারই, জেলেদেরও দুর্ভোগ, আমাদেরও দুর্ভোগ। শান্তিতে নেই ব্যবসায়ীরাও। অনেকে এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করায় লোকসানে পড়েছেন। কোনো গুরুত্বই দেয় না যে এখানে মানুষ বাস করে না কি বাস করে। প্রত্যেক ব্যবসায়ীর এখানে এনজিও টাকা লোন নেওয়া আছেই, এমন কেউ নাই যে জেলে হইতে যে কোনো ব্যবসায়ী সবাই কম বেশি লোন নেওয়া আছে। তাদের এই 22 দিন অবরোধে চলতে খুবই কষ্ট। তো কোনো লোক জন্ম যদি মাছ পোনা থাকে তাহলে কাজ কাম থাকে, নাইলে তো একবারে কাজ কাম বন্ধ। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার বিকল্প নেই, তবে এ সময় জেলেদের সরকারি সহযোগিতা প্রদানের দাবি সংশ্লিষ্টদের। সরকারি সহায়তার বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা। আব্দুল হামিদ, RTV। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। আফগানিস্তান সিরিজের হতাশা ভুলে ভালো ফলাফলে নজর কোচ ফিল সিমন্সের। এদিকে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টিম ওয়েস্ট ইন্ডিজ, প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট কোচ ড্যারেন সামি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। হতাশার আফগানিস্তান সিরিজ শেষে টাইগারদের এবার ক্যারিবিয়ান পরীক্ষা। সাম্প্রতিক পারফরমেন্স যদিও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ, তবে পেছনের হতাশা ভুলে ভালো কিছুর অপেক্ষায় কোচ ফিল সিমন্স। শেষ সিরিজের মতো একটি সিরিজের পর যা করার আছে তা হলো এটাকে ভুলে যাওয়া। আমরা এর চেয়েও ভালো খেলতে পারি। সমস্যাটা মূলত টাইগার ব্যাটারদের নিয়ে। ওপেনিং থেকে মিডল অর্ডার সবাই যেন নিজেদের হারিয়ে খুঁজছেন। ব্যাটসম্যানদের সাথে কাজ করছি যেন তারা পরিস্থিতি বুঝে নিজেদের দায়িত্বটা পালন করতে পারে। এদিকে প্রথম ম্যাচের ওপেনিং নিয়েও রয়েছে বিশাল প্রশ্ন। ছন্দে থাকা সাইফ হাসান নাকি তামিম সৌম্য, কারা নামছেন শুরুতে সেটি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে কোচ সিমন্স খুঁজছেন আসন্ন বিশ্বকাপের বেস্ট কম্বিনেশন। সাইফ যে কোনো একটা জায়গায় ব্যাট করতে পারে, সে যেভাবে ব্যাট করছে এটা দারুণ। তবে আমরা এখনো সেরা জুটি খোঁজার চেষ্টা করছি, কারণ আমরা চেষ্টা করছি 2027 বিশ্বকাপের জন্য সেরা জুটি বেছে নিতে। পাশাপাশি জাকেরও দ্রুত ছন্দে ফিরবেন বলে বিশ্বাস কোচের, আর বোলারদের পারফরমেন্স নিয়ে বেশ স্বস্তিতেই তিনি। এদিকে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও আছে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কায়, তাই সিরিজ জয়ে তাদেরও আছে বাড়তি ভাবনা। হাসি মুখে সেই কথাই জানালেন কোচ ড্যারেন সামি। আমরা 2027 সালে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার চেষ্টায় আছি। দলও সেদিকেই মনোযোগী, এর জন্য আমাদের পয়েন্টগুলো নিতে হবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আসলেও সাদা বলের ক্রিকেটাররা চেন্নাইয়ে নিয়েছেন ওয়ানডের প্রস্তুতি। দুই দলের সাম্প্রতিক পারফরমেন্সই বেশ খারাপ, তাই কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সের পাশাপাশি বাড়তি নজর থাকবে মিরপুরের উইকেটের দিকে। টনি হ্যামিংয়ের ছোঁয়ায় কতটা বদল এসেছে এই উইকেটে, সেটাই এখন ভাবনার বিষয়। পাশাপাশি বড় সাসপেন্সটা দিয়ে গেলেন ড্যারেন সামি, জানিয়ে গেলেন এমন উইকেট এর আগে বাংলাদেশে দেখেননি তিনি। শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা। ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে রাহিম ও ইয়াসিন নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনের বয়স 5, অপরজনের 3.5 বছর। তারা দুজনে সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। মামার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ইয়াসিন আর নাই, মেডিকেলে নিয়ে গেছি, ইয়াসিন আর নিঃশ্বাস নেয় না,
যেই বাড়ি টাঙ্কিতে পড়ে মরছে সেই বাড়ি এলাকায় ওই পুকুরে যান সেই পুকুরে যান, তা ওই বাড়ি এলাকায় নাই যে আমার এই টাঙ্কি সেফটি ট্যাঙ্কের মুখ আটকানো নাই, এই কথাটা কয় নাই। কইলে তো তখনই আমরা দেখে তদন্ত করি, বাইর করি। ঢাকার আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুতে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের 3টি কারখানায় শ্রমিকেরা চতুর্থ দিনের মতো আজও কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনার ছুটি ও চিকিৎসা সহায়তা করেনি কর্তৃপক্ষ। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। ময়মনসিংহের ভালুকায় জনবহুল শহীদ শমশের রোড সড়কে খানাখন্দে বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে গাড়ি উল্টে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এর ফলে চরম দুর্ভোগে পড়ছেন জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ, নানা অনিয়ম ও দুর্নীতির ফলে রাস্তাটি টেকসই হয়নি। তবে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। 2021 সালে 24 কোটি টাকা ব্যয়ে এই সড়কের 13.7 কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করা হলেও নানা অনিয়ম ও দুর্নীতির ফলে 2 বছরের মধ্যে রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় গর্তের। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে গাড়ি উল্টে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ও শ্রমিকবাহী বাস, অসংখ্য কাঁচামালের গাড়ি চলাচল করে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই সড়কের উপর নির্ভরশীল। তবে নিম্নমানের কাজের ফলে সড়কের বাটাজোড়া মিলপাড়, RMT জুট মিল ও চাঙ্গেরপাড় এলাকায় সবচেয়ে বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, মানহীন সামগ্রী দিয়ে সংস্কার কাজ করায় অল্প সময়ে রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিদিন গাড়ি উল্টে যেতেছে, মানুষের হাত পা ভাঙা যেতেছে। রাস্তাটা দ্রুত ভালো হইলে আমাদের জন্য ভালো হইতো। উল্টে গিয়ে অনেক মানুষ ব্যথা পেয়ে যায়, ওটা আবার আরেক গাড়িটা চেঞ্জ করে পাঠাইতে হয়। ঠিক মতো খোয়া ভালো পিস্টে সেগুলি যদি না দেয় তাহলে কিভাবে রাস্তাটা মজবুত হবে। বরাদ্দ পেলে দ্রুত সড়কের কাজ শুরু করার কথা জানান স্থানীয় এই সরকারি কর্মকর্তা। প্রায় 6টা জায়গায় আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছি। আমরা খুব শিগগিরই এটার রক্ষণাবেক্ষণের কাজ শুরু করব। অর্থপ্রাপ্তি এবং অনুমোদন সাপেক্ষে কাজটি বাস্তবায়ন করব। ভোগান্তি কমাতে দ্রুত ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV। বর্জ্য পরিশোধনাগার থাকা সত্ত্বেও পাবনার ঈশ্বরদীতে সড়কের 2 পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ সড়কটি দিয়ে চলাচলকারীরা। এজন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামির পাঠানো তথ্য চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হারুখালী মাঠ থেকে আলহাজি মোড় পর্যন্ত মহাসড়কের 2 পাশে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। পৌর কর্তৃপক্ষ ছাড়াও প্রতিনিয়ত এখানে ময়লা ফেলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়রা। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ যাতায়াতকারীরা। স্থানীয়দের অভিযোগ, স্বয়ং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে এখানে ফেলেন। আবর্জনা এখানে দূষিত ময়লা এখানে ফেলানো আছে, এই কারণে অনেক দুর্গন্ধ বের হয়। পৌরসভার ময়লা ফেলানোর জায়গা আছে থাকা সত্ত্বেও পৌরসভার গাড়ি দিয়ে যে ময়লা এনে ফেলায় রাখি যাচ্ছে, এর থেকে হলো মানুষের রোগ জীবাণু ছড়াচ্ছে। নামি দামি রেস্টুরেন্টগুলোর এই ময়লাগুলো এখানে ফেলে। দুর্গন্ধ তো আছে, এটা বাদই দিলাম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটে চলাচলের সময় যদি হুট করে একটা কুকুর দৌড় মারলো বা একটা শিয়ালি গেল বা বিভিন্ন কারণে একটা বড় রকমের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। 2021 সালে পৌরসভার ফাতেহ মোহাম্মদপুর স্যানিটারি ল্যান্ডফিল্ড ও বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হলেও সচল নেই এই ডাম্পিং স্টেশন। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পৌর প্রশাসকের দায়িত্ব পালন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যারা কাজ করে কর্মচারীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছে, তারা এই জিনিসগুলা যে বা যারাই ফেলুক না কেন এগুলো আমাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাবে এবং পরবর্তীতে আসলে কারা ফেলছে এগুলো আমরা বের করে আর যেন না ফেলা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে
এই বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামীতেও অব্যাহত থাকবে। 1989 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় ঈশ্বরদী পৌরসভা। প্রথম শ্রেণীর একটি পৌরসভার এমন বর্জ্য ব্যবস্থাপনায় হতাশ স্থানীয়রা। এজন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। আব্দুল হামিদ, RTV। গাজীপুরের কালিয়াকৈরে অভিনব কৌশলে যানবাহন থেকে জ্বালানি তেল চুরি হচ্ছে। পরে এসব তেল কম দামে কিনে নিচ্ছে পাম্প মালিকরা। লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান থেকে দাহ্য তেল ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই চলছে এসব অবৈধ কার্যকলাপ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মালিকের চোখ ফাঁকি দিয়ে রুটে চলা বিভিন্ন গাড়ি এভাবেই চলে আসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই স্থানে। মহাসড়কের পাশেই কিংবা দেয়ালের একটু আড়ালে পার্ক করা হয় এসব গাড়ি। পরে অভিনব কৌশলে ছোট্ট একটি নল দিয়ে ট্যাঙ্ক থেকে বোতলে ভরে নেওয়া হয় তেল। বাজারের প্রায় অর্ধেক দামে চালক ও তার সহকারী এসব তেল বিক্রি করে সড়কের পাশের এসব দোকানে। দোকানদাররা বিভিন্ন গাড়ি থেকে ব্যবহৃত এ তেল কিনে পুনরায় বিক্রি করছে পাম্পে। এমন একটি চক্রের কার্যকলাপ ধরা পড়ে RTVর ক্যামেরায়। এ তো আমরা বলতে পারবো না, আমরা স্টাফ আমরা যা করি আমরা তাই বেশি, আমরা তো বলতে পারবো না। এটা তেল 400 লিটার। চোরাই তেল বিক্রেতারা অপরাধী, ক্রেতারা নয়, এমন যুক্তি পাম্প মালিকের। কম দামে তেল কিনতেছে, দৌড়বে না ওই চোরাই তেল কিনে। এদিকে ময়লা তেল যানবাহনে ভরায় নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন। শুধু এটা না, মানে আর অন্য কালিয়াকুরে যে পেট্রোল পাম্প আছে সেগুলা থেকে তেল ভরার কারণে আপনার হলো টাঙ্কির যে ভিতরটা সেটা আপনার হলো জংয়ের সৃষ্টি হয়। যারা এই অবৈধ ব্যবসাটা বা অবৈধভাবে যারা বিক্রি করে, এটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটু নজর দেওয়া উচিত। অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই দাহ্য পদার্থে এইভাবে আনঅফিসিয়ালি ট্রানজাকশনের কোনো সুযোগ নেই। আমরা সবাইকে বলবো যে নির্ধারিত পাম্প সেখান থেকেই সুন্দর তেলটা কেনার জন্য, যেটা উপযোগী তেল সেটা কেনার জন্য। আর যারা এই কাজগুলো করছে আমরা তাদেরকে বলবো যে কাজগুলো বন্ধ করার জন্য। আমাদের প্রমাণ সহ যদি আমরা তাদেরকে হাতে নাতে ধরতে পারি তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। মালিকদের সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে কমবে এসব চোরা কারবারি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।